করতে হবে, বিশেষ করে রিজনিং এবং ম্যাথ, যেন একটা প্রশ্নে যেন 1 মিনিট যেন সময় লাগে। তাহলে ওই 1 মিনিট সময়টা যেন পরীক্ষায় লাগে, তার জন্য আমি কিন্তু বাড়িতে বারবার প্র্যাকটিস করব। কারণ প্র্যাকটিস না করলে কিন্তু সেই প্রশ্নগুলো 1 মিনিটে করতে পারবে না। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। এই প্রশ্নটা কত সুন্দর প্রশ্ন দেখো। ABCD EFGOH এই 8জন লোক গোল টেবিলের চারিদিকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আমরা নিশ্চয়ই গোল টেবিল হয়তো দেখেছি। বলতে গেলে গোল টেবিল মানে হচ্ছে যে কিছু সংখ্যক লোক একটা জায়গায় গোল করে বসে থাকে। ধরো সামনে, পেছনে, তোমার বাম দিকে, ডান দিকে, এরকম জায়গায় কিন্তু যখন কোনো মানুষজন হয়তো গল্প করে, তখন সেটা কিন্তু আমরা গোল টেবিল বলি। এর ডান দিক থেকে তৃতীয় হলো বি, সি এর ডান দিক থেকে দ্বিতীয় হলো এ, সি ও ই এর মাঝখানে মাত্র 2জন বসে আছে, ডি এর বাম দিক থেকে দ্বিতীয় হলো এইচ, এফ ঠিক সি বা ই এর পাশে নেই, তাহলে জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে। এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং এই প্রশ্নগুলো যেন 1 মিনিটে কমপ্লিট হয়ে যায় সেরকম ট্রিক্স তোমাদের কিন্তু আমি শেখাবো। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের কিন্তু একটা গোল টেবিলের ছক কিন্তু আঁকতে হবে। তাহলে গোল টেবিলের ছকটা আমরা কীভাবে আঁকবো, উপর দিকে একটা দাগ, নিচের দিকে একটা দাগ, আমার ডান দিকে একটা, আমার বাম দিকে একটা, ফাঁকা থাকলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এটা হচ্ছে কেন্দ্র। তাহলে পরীক্ষায় প্রশ্ন কি বলেছে, যে এই যে 8জন লোক, তাহলে 8জন লোক হয়েছে আমার 1 2 3 4 5 6 7 8। গোল টেবিলের চারদিকে আমি 8জন লোককে বসিয়েছি, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে দেখো এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এই কেন্দ্রের দিকে কিন্তু এই 8জন লোক কিন্তু মুখ করে কিন্তু বসে আছে। এবার বলছে যে এর ডান দিক থেকে, তাহলে তুমি যদি এখানে বসো আর এই চিহ্নটা তোমার যদি মুখের সামনে থাকে, তাহলে তোমার ডান দিক হবে এইদিকে। ধরো এখানে একটা লোক ধরো দাঁড়িয়ে আছে, তাহলে এর এই হাতটা হচ্ছে বাম হাত আর এই হাতটা হচ্ছে ডান হাত। তাহলে এখানে এ ডান দিক থেকে তৃতীয় হলো বি, তাহলে এখানে যদি আমি এ লিখি, একটা আলাদা কালিতে লেখার চেষ্টা করি, এখানে যদি আমি এ লিখি, তাহলে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে আছে, বি। তাহলে ডান দিক থেকে তৃতীয় স্থানে 1 2 3, তাহলে এখানে আছে বি। ওকে, এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ? যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে বলো। এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আমি কাকে বসালাম, বি কে বসালাম। তারপরে কি আছে, সি এর ডান দিক থেকে দ্বিতীয় হলো এ, তার মানে বলো তো তাহলে সিটাকে কোনখানে বসাবো, সিটাকে কোনখানে বসাবো, তাহলে সেই খান থেকে এ কে আমরা ডান দিকে দেখতে পাবো। এনিওয়ান? সিটাকে বসাবো, হ্যাঁ সিটাকে বসাবো এইখানে, এই যে এইও। তাহলে এখানে যদি সি দাঁড়িয়ে থাকে, তাহলে তার ডান দিকে কে বসে আছে, দ্বিতীয় স্থানে এ বসে আছে। তাহলে এই ছকটা আমরা এতক্ষণ আমাদের ঠিক হচ্ছে বলতে গেলে। বেশ, তারপরে আমরা আরও পড়ি। সি ও ই এর মাঝখানে মাত্র 2জন বসে আছে, তাহলে সি এবং ই এর মাঝখানে, তাহলে এখানে ই কোথায় বসাবো, তবে আমরা ভাববো যে তার মাঝখানে আমরা 2জন বসে থাকবে। নিশ্চয়ই ইটাকে আমরা এই বি এর জায়গাতে বসাতে পারবো না, কারণ বি এর ঘরটা তো পূরণ হয়ে গিয়েছে। তাহলে তাহলে ইটাকে আমরা কোথায় বসাবো, ইটাকে বসাবো আমরা এই এর পাশে। তাহলে এখানে কি বলেছে, সি ও ই এর মাঝখানে, তাহলে এই যে সি আর এটা হচ্ছে ই, তাহলে সি এবং ই এর মাঝখানে নিশ্চয়ই 2জন বসে আছে, তাহলে এখানে 1জন আর এখানে 1জন। যদি ইটাকে এখানে বসাতাম হতো না, কারণ এখানে বি এর ঘরটা পূরণ হয়ে গিয়েছে। বেশ,
ডি এর বাম দিক থেকে দ্বিতীয় হলো এইচ। বেশ, এটা এখন আমি করছি না, এটা আমি এখন ছেড়ে দিচ্ছি, পরেরটা পড়ি তাহলে বুঝতে পারবো। এফ ঠিক সি বা ই এর পাশে নেই, তাহলে এফটাকে আমি সি এর পাশে বসাতে পারবো না এবং ই এর পাশে বসাতে পারবো না। তাহলে এখানে তাহলে কাকে বসাবো বলো তো? কাকে বসাবো এখানে? তাহলে এইচ কে বসাবো, তাই না? এখানে আমি তাহলে এইচ কে বসাবো। এই যেখানে বলেছে যে এফ ঠিক সি বা ই এর পাশে নেই, তাহলে সি এর পাশে এফও থাকবে না, ই এর পাশে এফও থাকবে না, তাহলে বাকি কি থাকলো? এইচ। তাহলে এফটা কোথায় বসবে? এফটা থাকবে এখানে। এবার আমরা যেটা ছেড়ে এলাম সেটা পড়ি। ডি এর বাম দিক থেকে দ্বিতীয় হলো এইচ, তাহলে এখানের থেকে ডি কোথায় বসাবে? ডি হচ্ছে এখানে, তাহলে এর বাম দিক মানে বাম হাত, তাহলে দ্বিতীয় হলো এইচ, তাহলে এইচকে আমি ঠিক জায়গাতেই বসিয়েছি। তাহলে এই ও সি এর ঘর, এটা এইচ এর ঘর। ওকে, তাহলে বাকি কি পড়ে থাকলো? এখানে কি কি ঘর বাকি আছে? এখানে শুধুমাত্র এই একটা ঘর বাকি আছে, তাহলে এই একটা ঘরে কি বসবে? এই একটা ঘরে বসে যাবে জি। তাহলে আমার এই পুরো ছকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আমাকে যাই প্রশ্ন দেখ না কেন আমি কিন্তু পারবো। তাহলে আমাকে প্রশ্ন কি দিয়েছে? আমাকে প্রশ্ন দিয়েছে যে জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে। তাহলে তোমরা বলো উত্তরটা কি হবে? এটা যদি জি হয় তাহলে জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে বলো? জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে? ডি। ডি, কারেক্ট। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আবার যদি এখান থেকে যদি প্রশ্ন দেয় যে এর বাম দিক থেকে চতুর্থ স্থানে কে বসে আছে, তাহলে আমরা গুণে নিতে পারবো 1 2 3 4 এফ, তাহলে এফ হলো সঠিক উত্তর। এমনি করে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু গ্রুপ ডিতে দিয়ে দেয়। তাহলে আমাদের যদি এই ছকটা যদি আমরা করতে পারি 1 মিনিটের মধ্যে, তাহলে আমাদের উত্তরটা করতে বেশি কোনো সময় লাগবে না। তাহলে এর নাম হচ্ছে কি বলতো? এর নাম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা দুটো প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে কমন থাকবেই। ওকে, এরকম সূত্র করে কিন্তু আমরা প্রত্যেকটা রিজনিং পার্ট বাই পার্ট কিন্তু কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি করাচ্ছি না, এই মোটামুটি 4টে প্রশ্ন আমরা আলোচনা করলাম। নেক্সট দিন যদি আবার সময় যদি পাই তাহলে আমরা এই বাকি যে রিজনিংগুলো আছে এই রিজনিংগুলো তখন কিন্তু আমরা ওই পরীক্ষার সময় প্র্যাকটিস করব। তার আগে তোমাদের পুরো সিলেবাসটা শেখাবো কিভাবে কোন রিজনিং শর্টকাটে করা যায়। তারপর আমরা এই যে প্রশ্নগুলো যে আমরা বাদ দিলাম সেই প্রশ্নগুলো তখন তারপরে আমরা তখন প্র্যাকটিস করব। ওকে, বলো কেমন আছে ক্লাসটা লাগলো সবাই? সন্দীপ, দেবেন, দেবেন, ভবানী, ভালো স্যার। সারদা, ভালো স্যার। ওকে, তো এরকম ভাবে আমরা রিজনিং এবং ম্যাথ প্র্যাকটিস করাবো। আর তোমরা যদি এই কোর্সটা যদি নিতে চাও, হয়তো বলে দিচ্ছি বলতে গেলে আমাদের টোটাল 1 বছরের কোর্স। এই 1 বছরের কোর্সে আমরা টোটাল আমরা অ্যামাউন্ট হিসাবে আমরা দেবো 999। এই 999 টাকা তোমরা যদি কোর্সটা নিতে পারো, রিজনিং এবং ম্যাথ, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি বলো, তারপর বাকি যে ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাগুলো হবে ফুড এসআই, ডব্লিউবি টেট, এই পরীক্ষাগুলোতে ম্যাথের কথা চিন্তা করতে হবে না কোনো দিনই। এই 999 টাকা তোমরা টোটাল এই 1 বছরের মধ্যে এই দুটো কোর্স তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, যদি কাউরির যদি মনে হয় যে স্যার আমি রিজনিংটা নিতে চাই, ম্যাথটা নিতে চাই, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা হয়তো তোমরা লিখে নিতে পারো 6294281972, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আর যদি মেসেজ করতে চাও তাহলে এই নাম্বারটাও মেসেজ করতে পারো 80168433
77 এই নাম্বারতে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করে ডিটেলস আরও কিছু তথ্য তোমরা কিন্তু জেনে নিতে পারো। ওকে, সারদা বাড়ি কোথায় তোমার? স্যার বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার দিকে। কতুলপুর। আচ্ছা, লিঙ্কটা কোথায় পেয়েছো? স্যার ভবানী দিয়েছে। ভবানী। আচ্ছা, ভবানী আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, আমাদের প্রাইমারি টেটেও ভর্তি হয়েছে। তো ভবানীর হ্যাঁ স্যার কাছে, জানি বল। হ্যাঁ, ভবানীর কাছে জেনে নেবে একদম টোটাল কি করতে হবে না করতে হবে। আর আরআরবি গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করো সবাই, প্রত্যেকে, কারণ ভ্যাকেন্সি আরো বাড়বে। ওকে, আর সন্দীপ, ঠিক আছে স্যার। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ স্যার। সন্দীপ শুনতে পাচ্ছ? সন্দীপ, জয়পুর। ওকে, তো মোটামুটি আজকের ক্লাসটা আমরা এখানেই আজকে পোস্টপোন করলাম। তো আমরা এরকম টাইপের রিজনিং আরও প্র্যাকটিস করব যখন আমরা হয়তো কোর্সটা শুরু করব। তো আজকে আমাদের এখানেই কমপ্লিট করলাম। থ্যাংক ইউ প্রত্যেককে, গুড নাইট।